সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় অষ্টম। আজকে আমরা এই অষ্টম অধ্যায়টি প্রথম শুরু করলাম। অষ্টম অধ্যায়ে আছে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এটাই অধ্যায়ের প্রথম ক্লাস। এই অধ্যায় পাঠে আমরা স্থায়ী সম্পদ সম্পর্কে ধারণা পাব, স্থায়ী সম্পদের মূল্যায়ন করতে পারবো, অবচয়ের ধারণা পাবো, অবচয়ের কারণসমূহ জানতে পারবো, অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে জানতে পারবো, অবচয় ধার্যের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবো, অবচয় নির্ণয় পদ্ধতি অর্থাৎ অবচয় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে সেগুলি সম্পর্কে আমরা জানতে পারবো। 4 নম্বরে প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ, 5 নম্বরে অদৃশ্য সম্পদের হিসাব রক্ষণ সম্পর্কে আমরা জানতে পারব। আমরা প্রথমে আসি স্থায়ী সম্পদের ধারণা। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সম্পদের প্রয়োজন হয়। প্রকৃতি অনুসারে সম্পদ বিভিন্ন প্রকার হয়ে থাকে। তার মধ্যে এক প্রকারের সম্পদ হলো স্থায়ী সম্পদ। যে সম্পদের সুবিধা একাধিক বছর ভোগ করা যায় বা যে সম্পদের উপযোগ দীর্ঘদিন ভোগ করা যায় বা যে সম্পদ একাধিক বছর পরে নগদত্বে পরিণত হয় তাকে স্থায়ী সম্পদ বলে। যেমন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা ইত্যাদি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আবার 2 প্রকার: দৃশ্যমান স্থায়ী সম্পদ ও অদৃশ্যমান স্থায়ী সম্পদ। দৃশ্যমান স্থায়ী সম্পদ যে স্থায়ী সম্পদ বাস্তব উপলব্ধি করা যায়, অর্থাৎ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটাকে দৃশ্যমান স্থায়ী সম্পদ বলে। যেমন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা ইত্যাদি। যে স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব উপলব্ধি করা যায় না বা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আর্থিক মূল্য আছে, তাকে অদৃশ্যমান স্থায়ী সম্পদ বলে। যেমন সুনাম, গ্রন্থসত্ব, ট্রেডমার্ক ইত্যাদি। এরপর আমরা আসি স্থায়ী সম্পদের মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেট। হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক মূল্য বা ক্রয় মূল্য নীতি অনুসারে স্থায়ী সম্পদ হিসাবে ক্রয় মূল্য দেখাতে হয়। স্থায়ী সম্পদের ক্রয় মূল্য বলতে সম্পদের চালান মূল্যের সাথে অন্যান্য আনুষঙ্গিক খরচ এবং একে ব্যবহার উপযোগী করার জন্য যাবতীয় খরচের সমষ্টি হল স্থায়ী সম্পদের মূল্যায়ন। অর্থাৎ সম্পদ কেনার সময় যে মূল্য দিতে হয় নগদে, সেই টাকার সাথে অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করলে সম্পদের ক্রয় মূল্য পাওয়া যায়। আমরা যদি দেখি ভূমি ক্রয় মূল্য, জমির নগদ প্রদত্ত মূল্য, রেজিস্ট্রেশন খরচ, উকিলের ফিস, ভূমি দালালের কমিশন, অন্যান্য বকেয়া কর ইত্যাদি যোগ করলে আমরা কি পাবো? ভূমির ক্রয় মূল্য পাবো। একইভাবে আমরা দালান কোঠা বা বিল্ডিং এর নগদ প্রদত্ত মূল্যের সাথে রেজিস্ট্রেশন খরচ, উকিলের ফিস,
ভূমি দালালের কমিশন, বৈদ্যুতিক লাইন মেরামত বা স্থাপন, দালানের মেঝে আধুনিকীকরণ, এই সবগুলি যোগ করলে আমরা কি পাবো? দালানের ক্রয় মূল্য পাবো। একইভাবে সরঞ্জাম বা ইকুইপমেন্ট। সরঞ্জাম কি? কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি, আসবাবপত্র, ডেলিভারি ভ্যান, অফিস সরঞ্জাম এবং এই জাতীয় সম্পদগুলিকে সরঞ্জাম বা ইকুইপমেন্ট বলে। সরঞ্জামের ক্রয় মূল্য হলো সরঞ্জাম কিনতে নগদ মূল্যের সাথে পরিবহন খরচ, আমদানি শুল্ক, পরিবহনকালীন বীমা, বিক্রয় কর, সংস্থাপন ব্যয়, ব্যবহার উপযোগী পরীক্ষা খরচ, এই সবগুলি যোগ করলে হবে সরঞ্জামের ক্রয় মূল্য। এরপর আমরা আলোচনা করব অপচয়। অপচয় বা ডেপ্রিসিয়েশন। অপচয় কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ সংগ্রহ করে। স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে বা অধিক উৎপাদনের কারণে বা সময় অতিবাহিত হওয়ার কারণে স্থায়ী সম্পদের মূল্য, কার্যকরী মূল্য ক্রমে ক্রমে হ্রাস পেতে থাকে। স্থায়ী সম্পদের এই হ্রাসকৃত মূল্যটাকে অপচয় বা ডেপ্রিসিয়েশন বলে। আমি আরেকটু বলছি, স্থায়ী সম্পদের ব্যবহারজনিত বা সময় অতিবাহিত হওয়ার কারণে বা অধিক উত্তোলনের কারণে স্থায়ী সম্পদের কার্যকরী মূল্য ক্রমে ক্রমে হ্রাস পেতে থাকে। এই হ্রাসকৃত মূল্যটাই হলো অপচয় বা ডেপ্রিসিয়েশন। যেমন আসবাবপত্র, দালান কোঠা, কলকারখানা ইত্যাদি ব্যবহারের কারণে মূল্য হ্রাস পায়। খনিজ পদার্থ অধিক উত্তোলনের কারণে আস্তে আস্তে খনিজ সম্পদ শেষ হয়ে যায়, খনির মূল্যহীন হয়ে পড়ে। গ্রন্থসত্ব, ট্রেডমার্ক, প্যাটার্ন ইত্যাদি ব্যবহার না হলেও সময় অতিক্রান্তের ফলে এটার মূল্য দিন দিন কমে যায়। সম্পদের হ্রাসকৃত মূল্য হল অপচয় বা ডেপ্রিসিয়েশন। অপচয়ের কারণ।
সম্পদের অপচয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: অভ্যন্তরীণ কারণ, বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণ স্বাভাবিক বা প্রকৃতিগতভাবে সম্পদের মূল্য যখন হ্রাস পায় সেটার অভ্যন্তরীণ কারণ। স্বাভাবিক এবং প্রকৃতিগত ছাড়া বাকি অন্যান্য কারণে সম্পদের যে মূল্য হ্রাস পায় সেটা হলো বাহ্যিক কারণ। ব্যবহারজনিত ক্ষয়ে আসবাবপত্র, দালানকোঠা, কলকবজা ব্যবহারের ফলে সম্পত্তি ক্ষয়প্রাপ্ত হয় এবং মূল্য হ্রাস পায়। এই ব্যবহারজনিত ক্ষয় অপচয়ের একটি কারণ। সময় অতিবাহিত ক্ষয়, বিশেষ করে পশু সম্পদ, এটা নির্দিষ্ট সময় পরে মূল্যহীন হয়ে পড়ে এবং সময় অতিবাহিত হওয়ার কারণে এই সম্পদের মূল্য কমে যায়। নিঃশেষকরণ অর্থাৎ খনি বা প্রস্তর খাত ইত্যাদি অধিক উত্তোলনের কারণে এক পর্যায়ে নিঃশেষ হয়ে যায় এবং খনির মূল্য কমে যায়। বাহ্যিক কারণ সময়ের গতি, ইজারা সম্পত্তি, গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক ইত্যাদি ব্যবহার ছাড়াও সময় অতিবাহিত হওয়ার ফলে এর মূল্য কমে যায়। অপ্রচলন আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে বা ক্রেতার ভোক্তার চাহিদার পরিবর্তনের ফলে নতুন পণ্য আবিষ্কৃত হয়, পুরাতন পণ্য অপ্রচলিত হয়ে যায় এবং মূল্য কমে যায়। প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা, ভূমিকম্প বা দাঙ্গা হাঙ্গামার কারণে যানবাহন ইত্যাদি দুর্ঘটনা জনিত হ্রাসপাত সম্পত্তির মূল্য হ্রাস পায়, মূল্য কমে যায়। কোনো কোনো লেখকের মতে বাজার দরের স্থায়ী পতনও অপচয়ের একটি কারণ। অপচয় নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ, অর্থাৎ আমরা যখন অপচয় নির্ণয় করব তখন কি কি বিষয় আমাদেরকে বিবেচনায় আনতে হবে। 1 নম্বর, সম্পদের ক্রয় মূল্য। সম্পদের ক্রয় মূল্য সম্পর্কে আমরা আগেও বলেছি, অর্থাৎ সম্পদের চালান মূল্যের সাথে অন্যান্য আনুষঙ্গিক খরচ এবং একে ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যয় হয় ওই মূল্যের সমষ্টি হলো সম্পদের ক্রয় মূল্য। সম্পদের আনুমানিক আবিষ্কার অপচয় নির্ধারণের ক্ষেত্রে ওই নির্দিষ্ট সম্পদ কতদিন টিকবে তার একটা আনুমানিক আবিষ্কার নির্ধারণ করা হয়। অর্থাৎ ওই সম্পদ কত বছর টিকবে, 10 বছর সময়, কত ইউনিট উৎপাদন করলো, উৎপাদন সংখ্যা, যন্ত্রঘণ্টা ইত্যাদি দিয়ে সম্পদের আনুমানিক আবিষ্কার নির্ণয় করা হয়। সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য, স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে ওই সম্পত্তি বিক্রি করে যে মূল্য পাওয়া যায় সেটা হলো সম্পদের ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু। অপচয়যোগ্য মূল্য, ডেপ্রিসিয়েবল ভ্যালু, সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে মূল্য পাওয়া যায় সেটা হলো অপচয়যোগ্য মূল্য। তাহলে আমার অপচয় নির্ধারণে 4টি বিষয় আমাকে খেয়াল রাখতে হবে: সম্পদের ক্রয় মূল্য,
সম্পদের আনুমানিক আবিষ্কার, সম্পদের ভগ্নাবশেষ মূল্য, সম্পদের অবচয়যোগ্য মূল্য। এবার আমরা আসি অবচয় ধার্যের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা অবচয় কেন ধার্য করব, অবচয় কেন নির্ণয় করব। প্রকৃত লাভ ক্ষতি নির্ধারণের জন্য অবচয় ধার্য করা হয়। অন্যান্য খরচের মতো অবচয় একটি খরচ, তাই সঠিক লাভ ক্ষতি জানতে হলে আমাকে অবচয় ধরতে হবে। প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ, অবচয় সম্পত্তির ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিয়ে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে সম্পদকে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়। সুতরাং প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণের জন্য অবচয় ধার্যের প্রয়োজন হয়। পুরাণ সম্পত্তির প্রতিষ্ঠা, অর্থাৎ পুরাণ সম্পত্তির পরিবর্তে নতুন সম্পত্তি প্রতিস্থাপনও অবচয় ধার্য করতে হয়। মূলধন সংরক্ষণের জন্য অবচয় ধার্য না করলে মূলধনের একটা অংশ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মূলধন সংরক্ষণও অবচয় ধার্যের প্রয়োজন হয়। আয় ব্যয় সমন্বয়ের জন্য, কর দায় নির্ধারণের জন্য, আইনগত বিধানের জন্য, কর দায় সঠিক কর দায় নির্ণয়ের জন্য অবচয় ধার্য করতে হয়। কোম্পানি আইনে লভ্যাংশ বিতরণের পূর্বে অবচয় ধার্য করা বাধ্যতামূলক করা হয়েছে। এটা আইনগত একটা বিধান হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ হিসেবে লক্ষণ এই অধ্যায়ে স্থায়ী সম্পদের ধারণা পেলাম, স্থায়ী সম্পদের মূল্যায়ন, অবচয়, অবচয় কারণসমূহ, অবচয় ধার্যের উদ্দেশ্য প্রয়োজনীয়তা, অবচয় নির্ণয়ে বিবেচ্য বিষয়সমূহ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা অবচয় নির্ণয় পদ্ধতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।